আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জ্যাক লন্ডনের বিখ্যাত উপন্যাস দ্য সি উলফ। উপন্যাসটির আজ পঞ্চম পর্ব, 10ম অধ্যায়। বাঘা লার্সেনের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেল। অবশ্য প্রভুভৃত্য কিংবা রাজা বিদূষকের সম্পর্ককে যদি ঘনিষ্ঠতা আখ্যা দেয়া যায় তবেই সে কথা বলা চলে। তার কাছে আমি খেলনা ছাড়া কিছু নই। শিশু তার খেলনাকে যতটুকু মূল্য দেয়, ও আমাকে তার চেয়ে বেশি মূল্য দেয় না। আমার কাজ হচ্ছে তাকে আনন্দ দেয়া। যতক্ষণ সে কাজ আমি সুচারুরূপে সম্পন্ন করি ততক্ষণ সব মঙ্গল। কিন্তু বাঘা লার্সেন যদি বিরক্ত হয়ে ওঠে কিংবা কোনো কারণে যদি তার মেজাজ খারাপ হয়, ব্যাস তখনই কেবিনের টেবিল থেকে আমার রান্নাঘরে নির্বাসন ঘটে। শুধু তাই নয়, সেরকম সময়ে তার সামনে থেকে অক্ষত দেহে যান নিয়ে পালাতে পারলে আমি নিজের কপালকে ধন্যবাদ দিই। ধীরে ধীরে লোকটির নিঃসঙ্গতার রূপ আমার সামনে স্পষ্ট হয়ে ওঠে। জাহাজে এমন একটি লোক নেই যে তাকে ঘৃণা বা ভয় করে না। সে নিজে ঘৃণা এবং অবজ্ঞা করে না এমন লোকও জাহাজে একটিও নেই। তার অন্তর্নিহিত প্রচণ্ড শক্তির দাবদাহে সে দগ্ধ হচ্ছে। উপযুক্ত কর্মের মাধ্যমে সে শক্তির সুষ্ঠু বিকাশ ঘটছে না। এই নিঃসঙ্গতা এমনিতেই ক্লান্তিকর, কিন্তু সেই সঙ্গে ওর জাতিগত আদিম বিবাদের ভার যুক্ত হয়ে ব্যাপারটিকে আরও বেশি দুর্বহ করে তুলেছিল। তাকে দেখে আমি প্রাচীন স্ক্যান্ডিনেভীয় উপকথাগুলোর স্বরূপ আরও ভালো করে উপলব্ধি করলাম। সোনালি চুল আর সাদা চামড়ার সেই আদিম দুঃসাহসী বন্য মানুষগুলো এবং বাঘা লার্সেন মনে হলো একই উপাদানের তৈরি। কৌতুকপ্রিয় ল্যাটিন জাতের লোকেদের তারল্যের ছিটেফোঁটাও ওর মধ্যে ছিল না। ও যখন হাসে তার মধ্যে তখন একটা হিংস্র উল্লাসের অভিব্যক্তি ফুটে ওঠে, কিন্তু সে হাসেই খুব কম। বেশিরভাগ সময়ই তাকে বিষণ্ণ দেখা যায়, এবং এই বিষণ্ণতার মূল যেন তার জাতির সুপ্রাচিত অন্তঃস্থলে প্রতীত। এটা একটা জাতীয় ঐতিহ্য। এই বিষণ্ণতাই সে জাতের লোককে নিষ্কলুষ জীবনযাপন করতে সাহায্য করেছে, তাদের চিত্তকে গম্ভীর ও অচঞ্চল রেখেছে, ন্যায়নীতির পথে তাদেরকে অটল থাকবার শক্তি জুগিয়েছে। ইংরেজিদের ক্ষেত্রে এই গুণটি হয়তো পরিশেষে রিফর্মড চার্চ ও মিসেস গ্রুন্ডিতে গিয়ে পরিণতি লাভ করেছে। বস্তুতপক্ষে এই মৌলিক বিষণ্ণতা প্রধানত ধর্মের অপেক্ষাকৃত কঠোরতর কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে উপশমিত হয়, কিন্তু বাঘা লার্সেনের পক্ষে ধর্মের মাধ্যমে অনুরূপ তৃপ্তি লাভ করা সম্ভবপর ছিল না। তার হৃদয়হীন বস্তুবাদের জন্যই তা সম্ভব ছিল না। তাই বিষণ্ণতা তাকে যখন আচ্ছন্ন করত, তখন একটা পিশাচে পরিণত হওয়া ছাড়া তার আর গত্যন্তর ছিল না। সে অত সাংঘাতিক লোক না হলে মাঝে মাঝে আমি ওর জন্য দুঃখ বোধ করতে পারতাম। 3 দিন আগের একটা ঘটনা বলি। সকালবেলা আমি ওর ঘরে গিয়েছিলাম বোতলে পানি ভরে দেবার জন্য। আচমকা তার উপর আমার দৃষ্টি পড়ল। সে আমাকে দেখেনি। দুহাতের ওপর তার মাথা ন্যস্ত। একটা অদম্য কান্নার আবেগে তার কাঁধ ফুলে ফুলে উঠছে, যেন কি একটা অসহ্য কষ্টে তার বুক ভেঙে যাচ্ছে। আমি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শুনলাম সে মৃদু কণ্ঠে আর্তনাদ করছে, ও খোদা, খোদা, ও খোদা। ও যে ঈশ্বরকে ডাকছিল তা নয়, ওটা শুধু একটা অভিব্যক্তি, কিন্তু অন্তর থেকে তা উঠে এসেছিল। দুপুরে খাবার সময় তার মাথার যন্ত্রণা কিভাবে প্রশমিত হবে সে কথা শিকারীদের কাছে ও জানতে চাইল। রাত নাগাদ অত বড় শক্তিশালী পুরুষ তার কেবিনের কাছে অন্ধের মতো ছটফট করতে লাগল। আমি তাকে হাত ধরে কেবিনে নিয়ে গেলাম। জীবনে আমার কখনো কোনো অসুখ করেনি বুদ্ধু, ও বলল। একবার মাথা ফেটে গিয়েছিল, তখন মাথা ব্যথা হয়েছিল, নইলে কোনোদিন আমার মাথা পর্যন্ত ধরেনি। অসহ্য মাথার যন্ত্রণায় সে 3 দিন ভুগল। সেই সময়টা বন্য জন্তুর মতো সে তার যন্ত্রণা সহ্য করল। সমুদ্রের বুকে জাহাজীদের নিয়মই তাই। কোনোরকম অনুযোগ নেই, সহানুভূতি নেই, সম্পূর্ণ একা ও নিঃসঙ্গ। কিন্তু আজ সকালে বিছানা আর জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য তার ঘরে ঢুকে দেখি যে সে সম্পূর্ণ সুস্থ। একমনে সে কাজ করছে। টেবিল আর বাঙ্কের ওপর নানা রকম নকশা আর আঁক কষা কাগজপত্র। একটা স্বচ্ছ বড় কাগজে সে কম্পাস আর কাঁটা দিয়ে কি একটা স্কেল জাতীয় জিনিস নকল করে তুলছে। আমাকে দেখে খোশ মেজাজে বলল, এই যে বুদ্ধু, এক্ষুনি হাতের কাজটা শেষ হবে। এটা কেমন করে ব্যবহার করতে হয় দেখবে? আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু জিনিসটা কি? জাহাজীদের পরিশ্রম বাঁচাবার একটা বিশেষ কৌশল। জাহাজ চালানোর কাজটা এর সাহায্যে একটা শিশুর পক্ষেও সম্ভব হবে। আর মাথা ঘামিয়ে বড় বড় হিসাব করতে হবে না।
আকাশে যে কোনো জায়গায় শুধু একটি তারা থাকলেই চলবে? তাহলেই যত আঁধার রাত হোক না কেন, জাহাজ ঠিক কোন জায়গায় তা মুহূর্তের মধ্যে বলে দেয়া যাবে। এই তারার মানচিত্রের ওপর আমার স্বচ্ছ স্কেলটি বসিয়ে তাকে উত্তর মেরুতে ঘুরিয়ে দিলেই হবে। এই স্কেলের ওপর আমি অঙ্ক কষে উচ্চতার বৃত্ত এবং অন্যান্য প্রয়োজনীয় রেখা এঁকে নিয়েছি। এখন শুধু এই স্কেলটা তারার ওপর ফেলে ঘোরাতে হবে, যতক্ষণ না নিচের ম্যাপে আঁকা ওই সংখ্যাগুলোর ঠিক উল্টো দিকে স্কেলটা এসে দাঁড়ায়। ব্যাস, ওইটুকু করলেই জাহাজের হুবহু অবস্থান সঙ্গে সঙ্গে তুমি জানতে পারবে। তার কণ্ঠে একটা বিজয়োল্লাসের সুর ধ্বনিত হলো। আজ ভোরে ও দুচোখে দেখলাম সমুদ্রের মতোই স্বচ্ছ নীল আলোর আভা। আপনি নিশ্চয়ই অঙ্কে খুব পাকা, আমি বললাম। কোথায় পড়াশোনা করেছেন? উত্তর হলো, জীবনে কখনো কোনো স্কুলের চৌখাট পেরোইনি। যা কিছু শিখেছি সব নিজের চেষ্টায়। তারপর হঠাৎ আমার দিকে প্রশ্নবাণ ছুঁড়ে মারল। আর এটা তৈরি করেছি কি জন্যে মনে করো? সময়ের সমুদ্রে নিজের নামকে চিরস্থায়ী করে রাখার আশায়? বিদ্রুপ ভরা বিভৎস হাসি হেসে উঠল সে। মোটেও নয়, এটা পেটেন্ট করব আমি। টাকা রোজগার করব এর থেকে। এর দৌলতে সারা রাত আরামে শুয়োরপোনা করে কাটাবো। আর অন্য লোক তখন খেটে মরবে। তাই আমার উদ্দেশ্য। অবশ্য এই কাজটা করতে গিয়ে প্রচুর আনন্দও পেয়েছি। আমি বিড়বিড় করে বললাম, সৃজনশীলতার আনন্দ? খুব সম্ভব তাই। সে যে বেঁচে আছে, জীবন সে আনন্দটুকু বোধহয় এইভাবেই প্রকাশ করে। জড়বস্তুর ওপর গতির বিজয়, মৃতের ওপর জীবিতের জয়, গ্যাজানো রসের পিণ্ডের অহংকার। কারণ সে নিজে সেই রসের পিণ্ড, হামাগুড়ি দিয়ে চলছে, কিলবিল করছে। আমি তার চরম বস্তুবাদে নিঃসহায় বোধ করে নীরবে তার বিছানা করতে লাগলাম। সে তার স্বচ্ছ স্কেলের গায়ে রেখা আর সংখ্যা নকল করে তুলতে লাগলো। অত্যন্ত সূক্ষ্ম চুলচেরা কাজ। যেভাবে তার প্রচণ্ড শক্তিকে সে এই সূক্ষ্ম সুনিপুণ কাজে সংহত করে নিয়োগ করছিল, তা দেখে আমি মনে মনে প্রশংসা না করে পারলাম না। বিছানা তৈরি শেষ করে আমি নিজের অজ্ঞাতসারে মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলাম। সত্যি সত্যি সে সুপুরুষ। এবং আবার আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে তার মুখে কোনো রকম ক্রূরতা বা পাপের চিহ্ন মাত্র নেই। এ মুখ কোনো রকম অন্যায় করতে পারে না। আমি চাই না যে কেউ আমাকে ভুল বুঝুক। আমি বলতে চাই যে এই মুখের অধিকারী নিজের বিবেকের বিরুদ্ধে কখনো কিছু করে না, অথবা তার বিবেক বলে কিছু নেই। পরের সম্ভাবনাই ঠিক বলে আমার মনে হলো। পৃথিবীতে যখনও মানুষের নৈতিক চেতনার বিকাশ ঘটেনি, তখনকার সেই নির্জলা আদিম প্রাথমিক মানুষের প্রতিনিধি সে। তাকে দুর্নীতিপরায়ণ বললে ভুল হবে। সর্বপ্রকার নীতিজ্ঞান সম্পর্কে সে ছিল সম্পূর্ণ অচেতন। তার সুন্দর মুখ ছিল বিশেষভাবে পৌরুষ ব্যঞ্জক। মসৃণ করে দাড়ি কামানো, প্রতিটি রেখা তীক্ষ্ণ, স্বচ্ছ, ঝকঝকে। সমুদ্র আর সূর্যের প্রভাবে মুখের চামড়ার স্বাভাবিক শুভ্র রং গাঢ় বাদামি রূপ ধারণ করেছে। তার মধ্যে ওর সংগ্রামী জীবনের ছাপ সুস্পষ্ট। ওর সৌন্দর্য এবং উদ্দাম বন্য রূপটিও যেন তা আরও বৃদ্ধি করেছে। তার ঠোঁট ভরাট কিন্তু দৃঢ়, প্রায় কঠোর বলা যেতে পারে, যা নাকি সরু ঠোঁটের বৈশিষ্ট্য। তার মুখের গড়ন, চিবুক, চোয়াল সব ওই রকম দৃঢ় বা কর্কশ। পুরুষের দুর্দম প্রভুত্বব্যঞ্জক রূপটি যার মধ্যে নিঃসন্দিগ্ধভাবে প্রকাশমান। নাকও একই রকম, যা জন্ম হয়েছে জয় করার জন্য, আদেশ দেবার জন্য। এই নাক হচ্ছে সেই রকম লোকের। ঈগলের চঞ্চুর আভাস মাত্র তার মধ্যে আছে। গ্রিক নাক হতে পারত এটা, রোমান নাকও হতে পারত। শুধু প্রথমটার পক্ষে একটু বেশি ভারী, দ্বিতীয়টির পক্ষে একটু বেশি কোমল। সারা মুখ মিলে একটা দুর্দান্ত প্রকৃতি ও প্রচণ্ড শক্তির প্রতিমূর্তি। শুধু তার মৌলিক অপ্রতিরোধ্য বিষণ্ণতার তার মুখ, চোখ এবং ভ্রূর রেখাকে ঈষৎ কোমল করে এনেছে। তাকে একটা বিশালতা ও সম্পূর্ণতা দান করেছে। ওটুকু না হলে যেন তার মুখের কোথাও অসম্পূর্ণতা থাকত। অলসভাবে দাঁড়িয়ে ওকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। ওর সম্পর্কে আমার যে কি প্রচণ্ড কৌতূহল জাগ্রত হয়েছিল, তা বলে বোঝাতে পারবো না। কে এসে? কি সে? কেমন করে তার এই অবস্থা হলো? মনে হলো তার ক্ষমতা, সম্ভাবনা ছিল অন্তহীন। তবে কেন সে আজ শুধু একটি অজ্ঞাত শিল শিকারী জাহাজের কুখ্যাত দুর্ধর্ষ কাপ্তান মাত্র? আমার কৌতূহল আর বাঁধ মানল না। একরাশ প্রশ্ন হয়ে তারা ঝরে পড়ল। কেন আপনি এই দুনিয়ায় অনেক বড় বড় কাজ করেননি? আপনার যে ক্ষমতা রয়েছে, তাতে আপনি উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারতেন। নীতিজ্ঞান বা বিবেকের বালাই আপনার নেই। এই অবস্থায় সারা দুনিয়া আপনি পদানত করতে পারতেন।
তাকে জয় করে নিতে পারতেন। কিন্তু আপনি জীবনের পূর্ণ বিকশিত অবস্থায় এসে পৌঁছেছেন। এরপর থেকেই ক্ষয় এবং মৃত্যুর শুরু। এবং আপনার অবস্থা কি? একটা অজ্ঞাত, কুৎসিত, মলিন জীবন যাপন করছেন। সমুদ্রের প্রাণী শিকার করে বেড়াচ্ছেন, যেন কিছু মহিলার শৌখিন স্বাদ ও সাজসজ্জার আকাঙ্ক্ষা তৃপ্ত হয়। এমন একটা জীবন যার মধ্যে সৌন্দর্য বা মহত্বের বিন্দুমাত্র অস্তিত্ব নেই। আপনার ওই আশ্চর্য শক্তি থাকা সত্ত্বেও কেন আপনি কিছু করেননি? আপনাকে বাধা দেবার তো কিছুই ছিল না। আপনাকে কেউ বাধা দিতে পারত না। তবু কেন এমন হলো? সে কি উচ্চাকাঙ্ক্ষার অভাবের জন্য? নাকি কোনো প্রলোভনের জালে ধরা পড়ে আপনারই দশা হয়েছে? কি হয়েছিল? সত্যি কি হয়েছিল? আমার প্রশ্নের ঝড় শুরু হবার সঙ্গে সঙ্গে সে চোখ তুলে আমার দিকে তাকিয়েছিল। প্রশ্ন শেষ না হওয়া পর্যন্ত প্রশান্তভাবে আমাকে লক্ষ্য করেছিল। আমার সামনে সে স্থির হয়ে নিঃশ্বাস রুদ্ধ করে বিষণ্ণ মুখে দাঁড়ালো। এক মুহূর্ত থেমে যেন কোথা থেকে আরম্ভ করবে ভেবে নিল। তারপর বলল, বুদ্ধু, তুমি বাইবেলের সে কাহিনীটা জানো? ওই যে চাষি বীজ রোপণ করতে গিয়েছিল, মনে আছে নিশ্চয়ই? কতগুলো বীজ পড়েছিল পাথুরে জায়গায়। সেখানে বিশেষ মাটি ছিল না এবং মাটির গভীরতা ছিল না বলেই বীজগুলো তাড়াতাড়ি উঠে এসেছিল। কিন্তু তারপর রোদ উঠতেই তা পুড়ে কাঠ হয়ে যায়। যেহেতু তাদের শিকড় ছিল না, সেহেতু শুকিয়ে মরে যায়। আর কতগুলো বীজ পড়েছিল কাঁটা গাছের মধ্যে। কাঁটা গাছের চাপে শ্বাসরুদ্ধ হয়ে সে বীজগুলোর মৃত্যু ঘটে। বেশ, আমি বললাম। বেশ? সে কিছুটা অস্থির হয়ে প্রশ্ন করল। না, বেশ নয়। আমি হলাম ওই রকম একটা বীজ। সে আবার স্কেলের ওপর ঝুঁকে পড়ে তার কাজ করতে আরম্ভ করল। আমি আমার কাজ শেষ করে দরজা খুলে বাইরে যেতে উদ্যত হলাম। ঠিক সে সময় সে বলল, বুদ্ধু, নরের ম্যাপ খুলে তার পশ্চিম উপকূলের দিকে তাকালে তুমি একটা ছোট্ট খাঁজ দেখবে। তার নাম রমসডাল ফিওর্ড। আমার জন্ম হয় ওই পানির খাঁড়ির 100 মাইলের মধ্যে। কিন্তু আমি নরওয়েজিয়ান নই, ডেনমার্কের লোক। আমার মা বাবা দুজনেই ড্যানিশ। কি করে যে তারা নরওয়ের ওই পশ্চিম উপকূলের সুদূর নিশ্চিম শূন্য অঞ্চলে এসে পড়েছিলেন তা বলতে পারবো না। সে সম্পর্কে কোনোদিন কিছু শুনিনি। এছাড়া আর কিছুই রহস্যজনক নেই। আমার মা বাবা দরিদ্র এবং নিরক্ষর ছিলেন। সমুদ্রচাষী বলতে পারো। তরঙ্গের বুকে সন্তানদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন বীজের মতো। অনন্তকাল ধরে তারা তাই করে এসেছেন। আর কিছুই আমার বলবার নেই। আমি বাধা দিয়ে বললাম, না, আছে। ব্যাপারটা এখনো আমার কাছে অস্পষ্ট। তীব্র কর্কশ কণ্ঠে সে বলে উঠল, আর কি তোমাকে আমি বলতে পারি? একটা শিশুর জীবনে চরম দুঃখ দারিদ্র্যের কথা, তার রুক্ষ কঠোর জীবনের কথা, কেমন করে হামাগুড়ি দেবার বয়স হতে না হতে নৌকায় নৌকায় মাছ শিকারের জন্য ঘুরেছি সে কথা, আমার ভাইদের কথা যারা একের পর এক গভীর অসীম সমুদ্রের বুকে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি, আমার কথা বলবো? পড়তে জানি না, লিখতে জানি না, 10 বছরের পরিণত বয়সে উপকূল এলাকার পুরনোকালীন জাহাজে কেবিন বয়ের কাজ করেছি সে কথা, জঘন্য খাওয়া দাওয়া সেই সব জাহাজে, আচার ব্যবহার জঘন্যতর, কিলচর ঘুষি সেখানে প্রাত্যহিক ব্যাপার, বাক্যের বদলে ওগুলি চলনই বেশি, ভীতি, ঘৃণা এবং যন্ত্রণা, এই ছিল আমার আত্মার একমাত্র অভিজ্ঞতা। সে কথা বলবো? না, সেসব দিনের কথা আমি স্মরণ করতে চাই না। সেসব কথা এখনো মনে হলে আমার মাথায় যেন আগুন ধরে যায়। আমার ইচ্ছা ছিল বড় হয়ে ফিরে গিয়ে ওইসব জাহাজের গুটি কয়েক কাপ্তানকে খুন করব। কিন্তু ভাগ্য আমাকে অন্যত্র নিয়ে যায়। অবশ্য খুব বেশি দিন আগে নয়। সেই এলাকায় ফিরে গিয়েছিলাম আমি। কিন্তু ততদিনে দুর্ভাগ্যবশত সেই সব কাপ্তানেরা পটল তুলেছে। শুধু একজন বেঁচে ছিল। সে যুগে ও মেট ছিল। গতবার আমার সঙ্গে যখন দেখা হয় তখন কাপ্তান, তার সঙ্গে দেখা সাক্ষাতের পর যখন ফিরে এলাম, বাছাধনের অবস্থা তখন কাহিল। আর তাকে কোনোদিন হেঁটে বেড়াতে হবে না। কিন্তু আপনি কোনোদিন স্কুলে চৌকাঠ পার হননি, অথচ স্পেন্সার এবং ডারউইন পড়েছেন। পড়ালেখা শিখলেন কিভাবে? আমি প্রশ্ন করলাম। বিলেতি সওদাগরি জাহাজে। 12 বছর বয়সে কেবিন বয়, 14তে শিপ বয়, 16তে অর্ডিনারি সিম্যান, 17তে এবল সিম্যান, তারপর সেরা, চৌকস খালাসি, সীমাহীন উচ্চাসা আর সীমাহীন নিঃসঙ্গতা। কারো কাছ থেকে কোনো সাহায্য কিংবা সহানুভূতি পাইনি। সব নিজের চেষ্টায় শিখেছি। নৌচালনা, অঙ্ক, বিজ্ঞান, সাহিত্য কি নয়। আর তার ফল কি হয়েছে? জীবনের শ্রেষ্ঠ পর্বে, তোমার কথায় যেখান থেকে অবক্ষয় আর মৃত্যুর যাত্রা শুরু হয়েছে, একটি জাহাজের মালিক আর তার কাপ্তান।
তুচ্ছ, তাই না? যখন সূর্য উঠল তখন আমি জ্বলে পুড়ে কাঠ হয়ে গেলাম। শিকারের অভাবে আমি শুকিয়ে মরে গেলাম। আমি তিরস্কার করে বললাম, কিন্তু ইতিহাসে গোলামেরও চরম শ্রেষ্ঠত্ব অর্জনের দৃষ্টান্ত আছে। তাদের সামনে সুযোগের দ্বার কিভাবে উন্মোচিত হয়ে গিয়েছিল, ইতিহাসে সে দৃষ্টান্তও আছে। কঠোর মুখে সে উত্তর দিল, কেউ সুযোগ বানাতে পারে না। যেসব লোক বড় হয়েছে তারা সুযোগের মুহূর্তটি নির্ভুলভাবে চিনে নিয়েছিল, এই পর্যন্ত। নেপোলিয়নও তাই করেছিলেন। আমার স্বপ্ন তার স্বপ্নের চেয়ে কোনো অংশে ক্ষুদ্র বা তুচ্ছ ছিল না। সুযোগ এলে আমি ঠিক চিনে নিতে পারতাম, কিন্তু সে সুযোগ কোনো দিন আসেনি বুদ্ধু। আর শোনো, আমার ভাইকে বাদ দিলে আমার সম্পর্কে এত কথা জানা লোক সারা পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ জীবিত নেই। আপনার ভাই কি করেন তিনি? কোথায় আছেন? সে উত্তর দিল, সিল শিকারী জাহাজ ম্যাসিডোনিয়ার কাপ্তান সে। জাপানের উপকূলে সম্ভবত তার সঙ্গে আমাদের দেখা হবে। লোকে তাকে মরন লার্সেন বলে। আমি নিজের অজান্তেই চেঁচিয়ে উঠলাম, মরন লার্সেন? তিনি কি আপনার মতো? না, তার মধ্যে জান্তব শক্তির প্রাচুর্য আছে, কিন্তু মস্তিষ্ক বলতে কিছু নেই। ওর মধ্যে পুরো মাত্রায় বজায় আছে আমার আমার আমি শব্দটা জুগিয়ে দিতে চেষ্টা করলাম। পাশবিকতা? হ্যাঁ, ধন্যবাদ কথাটির জন্য। আমার সমস্ত পাশবিকতা আছে ওর মধ্যে, কিন্তু সে লেখাপড়া প্রায় কিছুই জানে না। আমি বললাম, আর জীবন নিয়ে কোনো রকম দার্শনিক তত্ত্বচিন্তাও সে করে না? অবর্ণনীয় বিষণ্ণতার রেশ মাখানো গলায় বাঘা লার্সেন জবাব দিল, হ্যাঁ, সে কথা ঠিক, এবং জীবন নিয়ে মাথা ঘামায় না বলে সে অনেক বেশি সুখীও। বাঁচতেই সে সদা ব্যস্ত, বাঁচবার কথা ভাববার তার অবকাশ নেই। আমি বইয়ের পাতা খুলেই ভুল করেছি। 11 অধ্যায়। আমাদের জাহাজ প্রশান্ত মহাসাগরের বুকে যে বৃত্ত রচনা করে এগিয়ে যাচ্ছিল, তার সর্বদক্ষিণ বিন্দুতে পৌঁছে ধীরে ধীরে পশ্চিম উত্তর দিকে একটি নির্জন দ্বীপের অভিমুখে সরে আসতে লাগল। শোনা গেল, শিল শিকার অভিযানের জন্য জাপানের উপকূলে যাবার আগে এই দ্বীপ থেকে খাবার পানির পিপাগুলো ভর্তি করে নেওয়া হবে। শিকারীরা তাদের রাইফেল আর বন্দুক বারবার পরীক্ষা করে দেখছে যে সেগুলো সব ঠিকমতো কাজ করছে। শিকারী নৌকার মাঝি মাল্লারা তাদের নৌকার হাল, দাঁড়, বৈঠা, পাল সব বাঁধাছাদা করে গুছিয়ে নিল। দাঁড় ও বৈঠার গা মুড়ে নিল বিশেষ ধরনের চামড়া দিয়ে, যেন সন্তর্পণে শিল মাছের পিছু পিছু এগিয়ে যাবার সময় পানির ছপছপ শব্দ না হয়। লিচের ভাষায় সব একদম ফিটফাট। লিচের বাহুর ক্ষত ততদিনে সম্পূর্ণ সেরে গেছে, যদিও ওই দাগ জীবনে কোনোদিন মুছবে না। টমাস মাগ্রিস প্রাণের ভয়ে সারাক্ষণ সন্ত্রস্ত হয়ে থাকে। সন্ধ্যার পর ভয়ে ডেকে যায় না। জাহাজের সম্মুখাঞ্চলে খালাসিদের মধ্যে আরও 2-1টি পুরানা ঝগড়ার জের চলছে। লুই বলল যে খালাসিরা নিজেদের মধ্যে যেসব কথা বলাবলি করে, কে বা কারা যেন সেসব কথা পেছনে এনে কাপ্তান আর মেটের কানে লাগায়। এই জন্য খালাসিরা ওদের দুজন সঙ্গীকে বেদম পিটুনি দিয়েছে। জনসনের ভবিষ্যৎ সম্পর্কে ও চরম দুর্ভাবনা। ওর সঙ্গে একই নৌকার মাল্লা জনসন, যা মনে আসে তাই সে খোলাখুলি বলে দেয়। নিজের নামের উচ্চারণ নিয়ে ইতিমধ্যে তার 2-3 বার বাঘা লার্সেনের সঙ্গে ঠক্কর লেগেছে। সেদিন রাতে জোহানসেনকে সে ওর জন্য মার দিয়েছে। তারপর থেকে মেট ওর নাম ঠিক মতো উচ্চারণ করে ডাকতে শুরু করেছে। অবশ্য বাঘা লার্সেনের গায়ে হাত তুলবার প্রশ্নই ওঠে না। লুই মরন লার্সেন সম্পর্কেও আমাকে কিছু কিছু তথ্য সরবরাহ করেছে। কাপ্তানের সংক্ষিপ্ত বর্ণনার সঙ্গে তা মিলে যায়। জাপানের উপকূলে তার সঙ্গে আমাদের দেখা হতে পারে। তখন তুফানের জন্য তৈরি থেকো, লুই ভবিষ্যৎবাণী করল। বাঘের বাচ্চা ওরা, বাঘের বাচ্চার মতোই একে অন্যকে সহ্য করতে পারে না। শিল শিকারী জাহাজগুলোর মধ্যে একমাত্র ম্যাসিডোনিয়ার 14টি নৌকা আছে, বাকিগুলোর মধ্যে মাত্র 2টো। ম্যাসিডোনিয়ার কাপ্তান হলো মরন লার্সেন। ওই জাহাজের কীর্তিকলাপ সম্পর্কে নানা রকম চাঞ্চল্যকর কাহিনী শোনা যায়। ওর নাকি নিজের কামান আছে। নানা রকম অবৈধ অভিযানে তারা লিপ্ত। মার্কিন মুলুকে আফিমে চোরাচালান থেকে আরম্ভ করে চীনে গোপনে অস্ত্র সরবরাহ করা, লুটতরাজ করা, সবকিছুই নাকি তারা করে। লুইর কথা আমি সরাসরি অবিশ্বাস করতে পারি না। এই পর্যন্ত তাকে আমি একটা মিথ্যা কথাও বলতে শুনিনি। তাছাড়া শিল শিকার সম্পর্কিত তাবৎ বিষয়ে তার জাহাজের কাপ্তান, খালাসি আর শিকারীদের সম্পর্কে লুইর জ্ঞান ছিল অসাধারণ রকম ব্যাপক ও ত্রুটিহীন। জাহাজে শুধু সম্মুখাঞ্চল আর রান্নাঘরে নয়, শিকারীদের আস্তানায়ও ঝগড়া ফাসাদের অন্ত ছিল না। জাহাজ তো নয়, রীতিমতো নরকুণ্ড। মানুষগুলো এমনভাবে মারামারি করে যেন একেবারে খুন করে ফেলবে।
স্মোক আর হেন্ডারসনের পুরনো ঝগড়া এখনো মেটেনি। অন্য শিকারীরা যে কোনো মুহূর্তে ওদের মধ্যে গুলিগোলা চলবে বলে আশঙ্কা করছে। আর বাঘা লার্সেন ওদের শাসিয়েছে যে ওরকম কোনো কাণ্ড ঘটালে দুটোর মধ্যে যেটা বেঁচে থাকবে সেটাকে সে নিজে খুন করবে। কোনো রকম নৈতিক ধ্যান ধারণার বশবর্তী হয়ে সে এই নির্দেশ জারি করেনি। শিকার অভিযানের স্বার্থে ওদের বেঁচে থাকা দরকার, নইলে পরস্পরের মধ্যে খুনোখুনি করে একে অন্যের মাংস খেলেও বাঘা লার্সেনের তাতে কিছুই এসে যেত না। কথা সে স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছে। শিকারের মৌসুমটা শেষ হওয়া পর্যন্ত তারা ধৈর্য ধরে থাকুক। তারপর বাঘা লার্সেন সানন্দে তাদের একটা রাজকীয় উৎসব উদযাপনের অবাধ সুযোগ দেবে। তখন সব ঝগড়াঝাটির চূড়ান্ত ফয়সালা করা যাবে। যারা বেঁচে থাকবে তারা অন্যদের মৃতদেহ সমুদ্রের পানিতে ফেলে দিয়ে নিখোঁজ হবার একটা কাহিনী বানিয়ে নেবে। বাঘা লার্সেন তাতে বিন্দুমাত্র আপত্তি করবে না। আমার বিশ্বাস তার এই নৃশংস হৃদয়হীনতায় শিকারীরা পর্যন্ত বিমূঢ় হয়ে গিয়েছিল। নিজেরা বদলোকে হলেও তাকে তারা স্পষ্টতই ভীষণ ভয় করে চলত। টমাস মাগ্রিস আমাকে সমীহ আর তোয়াজ করে চলতে আরম্ভ করল, কিন্তু ভেতরে ভেতরে আমিও ওকে রীতিমতো ভয় করি। ভীতির মধ্য থেকেই তার এক বিশেষ ধরনের সাহস জেগে উঠতে পারে। আমি নিজে সে কথা ভালো করে জানি। তখন সে মুহূর্তের মধ্যে ভয়কে জয় করে আমাকে খুন করতে উদ্যত হতে পারে। আমার হাঁটুর অবস্থা এখন অনেক ভালো, যদিও মাঝে মাঝে বেশ কিছু সময়ের জন্য ব্যথা হয়। বাঘা লার্সেন যেখানে হাত টিপে ধরেছিল তার জড়তাও ধীরে ধীরে কেটে যাচ্ছে। মোটের ওপর আমি খুব ভালো আছি, এবং খুব ভালো যে আছি তা অনুভব করছি। মাংসপেশিগুলো আগের চেয়ে শক্ত হয়েছে, আকারেও বেড়েছে। কিন্তু হাতের চেহারা দেখলে কান্না পায়। হাতে কড়া পড়ে গেছে, চামড়া ফেটে গেছে, নখ ভাঙা, রং বিশ্রী, আঙুলের ডগা চারপাশ দিয়ে কিরকম ফুলকির মতো হয়েছে, তার ওপর কয়েকটা ফোঁড়া হয়ে কষ্ট পাচ্ছি। আগে কোনোদিন আমার ফোঁড়া হয়নি। মনে হয় খাবার দাবারের জন্যই এটা হয়েছে। 2-3 দিন আগে বাঘা লার্সেনকে হঠাৎ বাইবেল পড়তে দেখে আমি বেশ আমোদ পেয়েছিলাম। আমাদের ভ্রমণ পর্বের শুরুতে খোঁজ করেও কারো কাছে বাইবেল পাওয়া যায়নি। পরে মৃত মেটের বাক্সে একটা বাইবেল পাওয়া গিয়েছিল। বাইবেলের মধ্যে থেকে বাঘা লার্সেনের পক্ষে কি আহরণ করা সম্ভব আমি অবাক হয়ে ভাবছিলাম। সে ইনলেজিয়াস্টিস থেকে আমাকে পড়ে শোনালো। তার গাঢ় বিষণ্ণ কণ্ঠস্বর বদ্ধ কেবিনের মধ্যে গমগম করে প্রতিধ্বনিত হলো। আমি মুগ্ধ হয়ে শুনতে লাগলাম। শুনতে শুনতে আমার মনে হলো সে যেন নিজের কথাই বলছে। সে অশিক্ষিত হতে পারে, কিন্তু বইয়ের ভাষাকে সঠিক ব্যঞ্জনাসহ সার্থক রূপ দিতে সে জানে। তার বিষণ্ণ উদাত্ত কণ্ঠস্বর আজও আমার কানে বাজে, চিরকাল বাজবে। আমি প্রচুর স্বর্ণ ও রৌপ্য সংগ্রহ করিলাম। নানা প্রদেশের ও রাজা বাদশাহের বিচিত্র ঐশ্বর্য করায়ত্ত করিলাম। পুরুষ ও নারী গায়ক গায়িকাদের নিজের চতুর্পার্শ্বে জুটাইয়া লইলাম। কত বাদ্যযন্ত্র, আরও কত বিবিধ আনন্দ উপকরণ। এবার আমি বিরাট ব্যক্তি। জেরুজালেমের ধনৈশ্বর্য বহুগুণ বর্ধিত করিয়াছি। আমার জ্ঞানভাণ্ডারও অবিকৃত রহিয়াছে। অতঃপর আমি আমার কৃতকর্মের প্রতি দৃষ্টিপাত করিলাম। আমার সমস্ত পরিশ্রমের ফলাফলের দিকে তাকাইলাম এবং দেখিলাম সকলই মায়া, সকলই আত্মার নিষ্ফল আকৃতি। দুনিয়ার কোথাও কোনো লাভ নেই। সকলের জন্য একই পরিণতি, সৎ এবং অসৎ উভয়ের জন্য একই ঘটনা। ভালো এবং পরিচ্ছন্নের জন্য যাহা, ক্লেদাক্তের জন্য তাহাই। স্বার্থত্যাগ যে করে তাহার যাহা পরিণতি, স্বার্থত্যাগ যে করে না তাহারও সেই পরিণতি। পুণ্যাত্মার জন্য যাহা, পাপীর জন্য তাহাই। যে শপথ সাপসাপান্ত করে এবং যে করে না, উভয়ের পরিণতি এক। সকলের জন্য এই যে এক পরিণতি, ইহা দুনিয়ার সব বস্তুর মধ্যে একটি গর্হিত বস্তু, এবং মানব সন্ততির হৃদয়ও শয়তানিতে পূর্ণ। যতদিন তাহারা এই পৃথিবীতে বাঁচিয়া থাকে ততদিন তাহাদের হৃদয় পূর্ণ থাকে এক উন্মত্ততায়, এবং তারপর তাহারা যাত্রা করে মৃত্যুর জগতে। জীবিতের সঙ্গে যে যুক্ত তাহার জন্য আশা আছে। একটি জীবিত কুকুর একটি মৃত সিংহ অপেক্ষা উৎকৃষ্টতর, কারণ যে জীবিত সে জানে যে তাহাকে মৃত্যুবরণ করিতে হইবে, কিন্তু যে মৃত সে কিছুই জানে না। তাহার জন্য কোনো পুরস্কার নাই। তাহার স্মৃতিও তখন অবলুপ্ত, এবং তাহার প্রেম, তাহার ঘৃণা, তাহার ঈর্ষাও তখন ধ্বংসপ্রাপ্ত। এই দুনিয়ার বুকে যাহা কিছু সংঘটিত হয়, উহার কোনো কিছুর সঙ্গেই আর তাহার কোনোদিন বিন্দুমাত্র সংযোগ থাকে না। বইটি মুড়ে পাতার ফাঁকে আঙুল রেখে সে বলল, অতএব দেখছ বুদ্ধু, সে প্রচারক জেরুজালেমে ইসরায়েলিদের ওপর রাজত্ব করেছিলেন। তার চিন্তাধারা ছিল আমার চিন্তাধারারই অনুরূপ। তুমি আমাকে নিরাশাবাদী বলো, কিন্তু এটা কি? এটা কি চরম নিরাশাবাদ নয়? সকলই মায়া, সকলই আত্মার নিষ্ফল আকুতি। দুনিয়ার কোথাও কোনো লাভ নাই, সকলের জন্য একই পরিণতি। নির্বোধ এবং জ্ঞানী, নির্মল এবং নোংরা, পাপী এবং পুণ্যবান,
সবার জন্যই এক ঘটনা, এবং সেই ঘটনা হলো মৃত্যু, যা নাকি একটি গর্হিত বস্তু। তোমার ওই ধর্মপ্রচারক জীবনকে ভালোবাসতেন, মরতে তিনি চাননি। তার কথায় একটা জীবিত কুকুর একটি মৃত সিংহ অপেক্ষা উৎকৃষ্টতর। কবরের নৈঃশব্দ এবং নিশ্চলতার চেয়ে এই মায়া এবং নিষ্ফল আকুতির প্রতি তার অনুরাগ ছিল বেশি। আমারও তাই। হামাগুড়ি দেয়া কিলবিল করা ন্যাক্কারজনক, কিন্তু হামাগুড়ি না দেয়া কিলবিল না করা, মাটি আর পাথরের মতো নিশ্চল হয়ে পড়ে থাকা আরও বেশি ন্যাক্কারজনক। সে কথা কল্পনাও করা যায় না। আমার মধ্যে যে জীবন আছে, যার মৌলিক কথা হচ্ছে গতি, গতির ক্ষমতা, এবং এই ক্ষমতা সম্পর্কে সচেতনতা, তার কাছে সে চিন্তাও চরম ঘৃণ্য। জীবন মানেই অতৃপ্তি, কিন্তু মৃত্যুর পানে চোখ তুলে তাকানো আরও বড় অতৃপ্তি। আমি বললাম, আপনি ওমরের চেয়েও খারাপ। তারুণ্যের স্বাভাবিক হাহুতাশের পর সে অন্তত তৃপ্তি খুঁজে পেয়েছিল। তার বস্তুবাদকে একটা আনন্দের সামগ্রী করে তুলেছিল। বাখা লারসেন জানতে চাইল, ওমরকে? এরপর সেদিন আর কোনো কাজ হলো না। সেদিনও নয়, তার পরের দিনও নয়, তার পরের দিনও নয়। তার অসংবদ্ধ পড়াশোনার মধ্যে রুবায়াত কখনো চোখে পড়েনি। এখন এর মধ্যে সে যেন একটা বিরাট ঐশ্বর্যের খনি আবিষ্কার করল। বেশিরভাগই আমার মুখস্থ ছিল, অন্তত 3/4 তো বটেই। বাকিটুকুও বিশেষ কষ্ট ব্যতি রেখেই একরকম করে পরিবেশন করতে সক্ষম হলাম। কোনো কোনো চরণ নিয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করে কাটিয়ে দিলাম। সেগুলোর মধ্যে বাঘা লারসেন ক্ষোভ এবং বিদ্রোহের এমন তীব্র আর্তনাদ শুনতে পেল, যা আমার কানে কোনো দিন ধরা পড়েনি। হয়তো আমি আবৃত্তি করার সময় আমার নিজস্ব একটা আনন্দের সুর তাতে মিশিয়ে দিয়েছিলাম। কিন্তু তার আশ্চর্য স্মরণশক্তি নিয়ে বাঘা লারসেন যখন আমার কথা শোনার পর নিজে সেই চরণগুলি আবৃত্তি করল, তখন সেগুলো তার একান্ত নিজস্ব জিনিস হয়ে দাঁড়ালো। তার মধ্যে এমন একটা অস্থিরতা ও আবেগপূর্ণ বিদ্রোহের সুর সে মিশিয়ে দিল যে তার উক্তির সত্যতা সম্পর্কে মনে একটা আস্থা জন্মালো। কোন 4টি পংক্তি তার সবচেয়ে ভালো লাগে দেখার জন্য আমার মনে একটা ঔৎসুক্য জেগেছিল। যে লাইন কটি সে বেছে নিল, তাতে আমি খুব অবাক হইনি। ফার্সি কবির সহজ সহৃদয় জীবন দর্শনের সঙ্গে সে লাইন কটির বিশেষ মিল নেই। সেগুলো জন্ম যেন কোনো মুহূর্তের বিরক্তি ও বিরাগ থেকে। লাইনগুলো হলো, দিক দিশাহারা উল্কা গতির সময় ঘোড়সওয়ার, কোথা থেকে এসে কোথায় ছুটছি এমন দুর্নিবার, উদ্ধত সেই জটিল তিক্ত প্রশ্নের অভিশাপ চাপা দিয়ে যাক পূর্ণ পাত্র ফেনাইত মদিরার। চমৎকার! বাঘা লারসেন চিৎকার করে উঠল। চমৎকার, অধ্যত্ত! ওইটাই তার কথা। ওর চেয়ে উপযুক্ত শব্দ ব্যবহার করা সম্ভব ছিল না। অনর্থক আমি প্রতিবাদ করলাম, আপত্তি জানালাম। যুক্তির পর যুক্তির বন্যায় ও আমাকে ভাসিয়ে নিয়ে গেল, ডুবিয়ে দিল। জীবনের যে প্রকৃতি, তার পক্ষে অন্যরকম হওয়া সম্ভব নয়। জীবন যখন জানতে পারে যে তাকে নিঃশেষ হতে হবে, তখন সে বিদ্রোহ করবেই, না করে তার উপায় নেই। আমাদের এই প্রচারক জীবন ও জীবনের কর্মের মধ্যে দেখতে পান শুধু মায়া আর বিরাগ, একটা মন্দ বস্তু। কিন্তু মৃত্যুর মধ্যে এই মায়া আর বিরাগের অনুভূতির সমাপ্তির মধ্যে তিনি দেখেছিলেন প্রথমোক্তের চেয়েও অধিকতর মন্দ আরেকটি বস্তু। অধ্যায়ের পর অধ্যায়ে সে একটিমাত্র ঘটনা ভালো মন্দ নির্বিশেষে সবার ভাগ্যে অবধারিত হয়ে রয়েছে। তার সম্পর্কে তিনিও নিজের দুর্ভাবনার কথা লিপিবদ্ধ করে গেছেন। ওমরের মনোভাবও অনুরূপ, আমারও, এমনকি তোমারও। সেই জন্যই বাবুর্চি যখন তোমার উদ্দেশ্যে ছুরিতে ধার দিতে বসল, তখন তুমি মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলে। মরতে তুমি ভয় পেয়েছিলে। তোমার মধ্যে যে জীবন রয়েছে, যা সৃষ্টি তুমি, যা তোমার চেয়ে শ্রেষ্ঠতর, সেই জীবন মরতে চায়নি। তুমি অমরত্বের অনুভূতির কথা বলেছ। আমি বলি জীবনের অনুভূতির কথা, যা বাঁচতে চায়। মৃত্যুকে সামনে এগিয়ে আসতে দেখলে তা ওই তথাকথিত অমরত্বের অনুভূতিকে নির্মূল করে দেয়। তুমি অস্বীকার করতে পারবে না যে একটা পাগল বাবুর্চির ছুরি ধার দেয়া দেখে তোমার ক্ষেত্রে ঠিক তাই ঘটেছিল। এখনো তুমি তার ভয়ে ভীত, আমার ভয়েও তুমি ভীত। একথা তুমি অস্বীকার করতে পারবে না। এখন যদি আমি তোমার গলা টিপে ধরি, বলতে বলতে সে আমার গলা টিপে ধরল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। যদি এইভাবে তোমার প্রাণবায়ু নিঃশেষ করে দেই, এইভাবে এইভাবে, তাহলে দেখতে না দেখতে তোমার অমরত্বের অনুভূতি উড়ে পালাবে। সেই জায়গায় তোমার জীবনের অনুভূতি জেগে উঠবে, আর তুমি নিজের প্রাণ রক্ষার জন্য প্রাণপণে যুঝবে। কি বলো? তোমার চোখে আমি মৃত্যু ভয় দেখতে পাচ্ছি। দুহাত বাতাসে ছুঁড়ছ তুমি। তোমার সমস্ত পুঁচকে শক্তি দিয়ে তুমি বাঁচবার জন্য আপ্রাণ চেষ্টা করছো। দুর্বল পলকা হাতে তুমি আমার বাহু আঁকড়ে ধরছ। মনে হচ্ছে আমার হাতে যেন একটা প্রজাপতি উড়ে এসে বসল। তোমার বুক ফুলে ফুলে উঠছে, জিভ বেরিয়ে পড়ছে, রং কালো হয়ে যাচ্ছে।
চোখ পানিতে ভাসছে। তুমি আর্তচিৎকার করছো, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই। এবং সে বাঁচার দাবি এই মুহূর্তে, এই দুনিয়ায়, কোনো পরকালে নয়। তোমার অমরত্বে একটু সংশয় দেখা দিচ্ছে কি? হাহা, সে সম্পর্কে এখন আর তুমি মোটেই সুনিশ্চিত নও। তুমি এই জীবনের সত্যতা সম্পর্কেই তুমি নিঃসন্দিগ্ধ। আহ, সবকিছু অন্ধকার হয়ে আসছে। এই অন্ধকার মৃত্যুর, থেমে যাবার, সব গতি থেমে যাবার, সব অনুভূতি থেমে যাবার। এই অন্ধকার চারদিক থেকে উঠে এসে তোমাকে ঘিরে ফেলছে, তোমাকে ডুবিয়ে দিচ্ছে, গ্রাস করে ফেলছে। তোমার দুচোখ নিষ্প্রভ আর ঘোলাটে হয়ে উঠেছে। আমার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছে, যেন বহুদূর থেকে তোমার কাছে ভেসে আসছে। তোমার মুখ আর তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তবু তুমি প্রাণপণ যুদ্ধছ। পা দিয়ে লাথি ছুটছ তুমি। সাপের মতো তোমার শরীর কুঁকড়ে যাচ্ছে। তোমার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, বাঁচার জন্য, বাঁচার জন্য, বাঁচার জন্য। আর কিছু আমি শুনতে পাইনি। যে অন্ধকারের অত সুস্পষ্ট বর্ণনা দিচ্ছিল, সেই অন্ধকারে আমার চেতনা হারিয়ে গেল। যখন জ্ঞান ফিরে পেলাম, দেখলাম যে আমি মেঝেতে শুয়ে, আর একটা চেয়ারে বসে ধূমপান করতে করতে বাঘা লার্সেন তার দুচোখে সেই পরিচিত কৌতূহলের দীপ্তি নিয়ে আমাকে গভীরভাবে লক্ষ্য করছে। কি? এবারে আমার কথা সত্য বলে মনে হচ্ছে? প্রশ্ন করল সে। নাও, এটা খেয়ে ফেলো। তোমাকে গুটি কয়েক প্রশ্ন জিজ্ঞেস করব। আমি নেতিবাচক ভঙ্গিতে মেঝেতে শুয়ে শুয়ে মাথা নাড়লাম। কোনো রকমে বললাম, আপনার যুক্তি বড্ড বেশি জোরালো। কথাকটি উচ্চারণ করতে গলায় অসম্ভব যন্ত্রণা বোধ হলো। সে আমাকে আশ্বস্ত করল, ৮ ঘন্টার মধ্যে তুমি ঠিক হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করছি আর এই ধরনের শারীরিক প্রদর্শনীর ব্যবস্থা করব না। ওঠো এবার, এই চেয়ারে বসতে পারো। এই দানবের কাছে আমি ছিলাম খেলার পুতুল। তার খেয়াল মতো আবার ওমর এবং সেই প্রচারকের উক্তি নিয়ে আমাদের বিতর্ক আর আলোচনা শুরু হলো। দুপুর রাত পর্যন্ত সে আলোচনাই চলল। দ্বাদশ অধ্যায়। গত ২৪ ঘণ্টা যেন বর্বরতার একটি মহোৎসব পড়ে গিয়েছিল। সংক্রামক ব্যাধির মতো জাহাজে সর্বত্র তা ছড়িয়ে পড়েছিল। কোথা থেকে যে শুরু করব বুঝতে পারছি না। অবশ্য এর মূল কারণ বাঘা লার্সেন নিজে। পুরানো আক্রোশ, ঈর্ষা আর ঝগড়াঝাটিতে সকলের সম্পর্ক এমনিতেই খুব তিক্ত এবং স্পর্শকাতর হয়েছিল। হঠাৎ একসময় দাবাগ্নির মতো খুনে প্রবৃত্তিগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। টমাস মাগ্রিস একটা হীন জঘন্য টিকটিকি। কাপ্তানের স্নেহভাজন হওয়ার উদ্দেশ্যে জাহাজিদের আলাপ আলোচনাকে নানা রকম পল্লবিত করে সে কাপ্তানের কাছে পরিবেশন করতে আরম্ভ করেছিল। আমি জানি যে জনসনের অনেক বদমেজাজি করা উক্তির কথা সে বাঘা লার্সেনের কানে তুলেছে। জাহাজের স্লপচেস্ট থেকে জনসন একটা অয়েল স্কিন স্যুট কিনেছিল। পোশাকটা ছিল খুব নিম্নমানের, সে কথা জনসন সকলের কাছে বলে বেরিয়েছে। স্লপচেস্ট হল মনোহারি দোকানের ক্ষুদ্র সংস্করণ। সব শিল শিকারী জাহাজেই সে ব্যবস্থা থাকে। খালাসিদের প্রয়োজনীয় নানা জিনিস সেখানে মজুদ থাকে। কোনো খালাসি এখান থেকে কিছু কিনলে পরবর্তী শিল শিকারের জন্য তার প্রাপ্য টাকা থেকে তার দাম কেটে রাখা হয়। শিকারী এবং শিকারী নৌকার মাঝিমাল্লারা কেউ কোনো বেতন পায় না। তার বদলে যার যার নৌকায় যেরকম শিল ধরা পড়ে, সেই ভিত্তিতে প্রতি চামড়া পিছু একটা নির্দিষ্ট হারে তাদের প্রাপ্য দেয়া হয়। জনসনের স্লপচেস্ট সম্পর্কিত অসন্তোষের কথা আমি আগে শুনিনি, তাই ব্যাপারটা যখন ঘটল তখন আমি বিস্ময়ে হতচকিত ও স্তব্ধ হয়ে গেলাম। আমি তখন সবেমাত্র কেবিন ঝাড় দেওয়া শেষ করে বাঘা লার্সেনের আহ্বানে তার প্রিয় শেক্সপিয়রীয় চরিত্র হ্যামলেট সম্পর্কে আলোচনা আরম্ভ করেছি। এমন সময় জোহানসেন ঘরে ঢুকল। তার পেছনে পেছনে এলো জনসন। প্রথা অনুযায়ী জনসন তার টুপি খুলে বিনীত ভঙ্গিতে কেবিনের মাঝখানে দাঁড়ালো। কাপ্তানের দিকে তাকিয়ে জাহাজের দোলানির সঙ্গে অস্বস্তি ভরে দুলতে লাগল। বাঘা লার্সেন আমাকে উদ্দেশ্য করে বলল, দরজাটা বন্ধ করে দাও আর ছিটকিনি লাগিয়ে দাও। আমি তার আদেশ পালন করতে করতে লক্ষ্য করলাম যে জনসনের চোখে একটা সন্ত্রস্ত ভাব ফুটে উঠল, কিন্তু তার কারণ আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। ব্যাপারটা ঘটার আগের মুহূর্ত পর্যন্ত তা ছিল আমার কল্পনার অতীত। কিন্তু জনসন প্রথম থেকেই সব বুঝতে পেরেছিল, নির্ভয়ে তার জন্য অপেক্ষা করছিল। আর তার আচরণের মধ্যেই আমি বাঘা লার্সেনের বস্তুবাদের চূড়ান্ত পরাজয় দেখতে পেলাম। জনসন একটা আদর্শের দ্বারা পরিচালিত, নীতি, সত্য
এবং আন্তরিকতার দ্বারা সে অনুপ্রাণিত। সে জানত সে অন্যায় করেনি, তাই সে ছিল অকুতোভয়। প্রয়োজন হলে সত্যের জন্য সে মৃত্যুবরণ করবে, কিন্তু নিজের সঙ্গে সে মিথ্যাচারণ করবে না, নিজের আত্মার সঙ্গে কপটতা করবে না। এবং এইখানেই দেহের ওপর আত্মার বিজয়, আত্মার অপরাজেয় নৈতিক ঐশ্বর্য ভাস্বর। এই গৌরবদীপ্ত আত্মা কোনো বাধা মানে না, বস্তু এবং স্থানের শাসন উপেক্ষা করে ঊর্ধ্বে উত্থিত হবার ক্ষমতা রাখে তা, এবং এই ক্ষমতা অনন্তকাল এবং অমরত্বের অনুভূতি থেকেই জন্ম লাভ করে, আর কিছু থেকে নয়। কিন্তু আগের কথায় ফিরে যাই। জনসনের চোখে দৃষ্টি আমি লক্ষ্য করেছিলাম, কিন্তু তাকে আমি ওর স্বাভাবিক লজ্জা ও সংকোচ ভেবে ভুল করেছিলাম। মেট জোহানসেন তার একপাশে একটু দূরে দাঁড়িয়েছিল। তার মুখোমুখি ৩ গজ দূরে একটা কেবিন চেয়ারে বসেছিল বাঘা লার্সেন। আমি দরজা বন্ধ করে সিটকিনি লাগিয়ে দেবার পর কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। পুরো ১ মিনিট কোনো শব্দ নেই। তারপর বাঘা লার্সেনের নীরবতা ভঙ্গ করল। বলল, ইয়নসন। নির্ভয় ও শুধরে দিল, আমার নাম জনসন, স্যার। নিকুচি করি তোমার, বেশ, জনসনই হলো। তোমাকে কেন ডেকেছি কিছু অনুমান করতে পারো? সে ধীরে ধীরে জবাব দিল, পারি, আবার পারিও না, স্যার। আমার কাজে কোনো গাফিলতি হয় না। মেট সে কথা জানে, আপনিও জানেন, স্যার। কাজে সেদিক থেকে আমার সম্পর্কে কোনো নালিশ থাকতে পারে না। নিচু কোমল গড়গড়ে গলায় বাঘা লার্সেন জিজ্ঞেস করল, ব্যাস, আর কিছু নয়? জনসন আগের মতোই শান্তভাবে আস্তে আস্তে বলল, আমি জানি আপনি আমাকে শাস্তি দিতে বদ্ধপরিকর। আমাকে আপনি দেখতে পারেন না। আপনি আপনি বলো। বাঘা লার্সেন ওকে উৎসাহ দিল। আমার কথা ভেবে ভয় পাবার কিছু নেই। ভয় আমি পাইনি, তীব্র গলায় জনসন জবাব দিল। তার রোদে পোড়া তামাটে গাল রাগে ঈষৎ লাল হয়ে উঠল। আপনার মতো এত দীর্ঘদিন আমি নিজের দেশের বাইরে কাটাইনি, সেই জন্যই এখনো আস্তে আস্তে সময় নিয়ে কথা বলতে হয়। আপনি আমাকে দেখতে পারেন না, কারণ আমার মধ্যে যথেষ্ট পৌরুষ আছে। হ্যাঁ, সেই জন্যই, স্যার। অর্থাৎ তুমি বলতে চাও যে জাহাজের শৃঙ্খলা রক্ষার পক্ষে তোমার মধ্যে বড় বেশি পৌরুষ আছে, তাই না? অবশ্য আমার কথার মানে যদি বুঝতে পেরে থাকো। তার ইংরেজি ভাষার জ্ঞানের প্রতি এই কটাক্ষে জনসনের মুখের লালিমা আরেকটু গাঢ় হল। সে তীব্র কণ্ঠে উত্তর দিল, আমি ইংরেজি জানি এবং আপনার কথার মানেও বেশ বুঝতে পেরেছি। এতক্ষণ যা কথাবার্তা হলো তা আসল বিষয়ের একটা ভূমিকা মাত্র। এইরকম ভাব করে বাঘা লার্সেন এবার বলল, জনসন, আমি শুনলাম যে অয়েল স্কিনগুলো নাকি তোমার পছন্দ হয়নি। হ্যাঁ, স্যার, জিনিসগুলো ভালো নয়। আর সে কথা সবাইকে তুমি ঢোল পিটিয়ে বলে বেরিয়েছ? আমি যা অনুভব করি তাই বলি, স্যার, সে নির্ভয়ে জবাব দিল। সেই সঙ্গে জাহাজের আদব কায়দার কোনো বরখেলাপ করল না। প্রতি কথার শেষে স্যার জুড়ে দিতে লাগল। ঠিক তক্ষুনি জোহানসনের দিকে আমার চোখ পড়ল। হিংস্রভাবে সে জনসনের দিকে তাকিয়ে আছে। ক্রোধে তার মুখ পৈশাচিক আকার ধারণ করেছে। অস্থিরভাবে একবার হাত মুষ্টিবদ্ধ করছে আর একবার খুলছে। জোহানসনের চোখের নিচে কালো শিরা পড়ে গেছে। কয়েকদিন আগে জনসনের হাতে যে মার খেয়েছিল তার চিহ্ন তখনও সম্পূর্ণ মিলিয়ে যায়নি। প্রথমবারের মতো আমি অনুভব করলাম যে সাংঘাতিক একটা কিছু ঘটতে যাচ্ছে, যদিও কি তা অনুমান করতে পারলাম না। বাঘা লার্সেন প্রশ্ন করল, যারা আমায় এবং আমার স্লপচেস্ট সম্পর্কে তোমার মতো উক্তি করে তাদের কপালে কি ঘটে তা তুমি জানো? উত্তর হলো, জানি, স্যার। তীব্র কণ্ঠে প্রভুত্বব্যঞ্জক স্বরে বাঘা লার্সেন জানতে চাইল, কি? আপনি এবং মেট আমার যে অবস্থা করবেন, স্যার। বাঘা লার্সেন এবার আমাকে উদ্দেশ্য করে বলল, দেখো বুদ্ধ, দেখো, এই প্রাণবন্ত ধুলোমাটির ঢালার দিকে তাকিয়ে দেখো। এই চলমান বস্তুর সমষ্টির নিঃশ্বাস নেয়, আমাকে ঔদ্ধত্যের সঙ্গে তুচ্ছ করে, মনে প্রাণে বিশ্বাস করে যে সে মহৎ কতগুলো উপাদানে গঠিত। ন্যায়পরায়ণতা ও সততার মতো কয়েকটি অলীক মানবিক কল্পনায় অনুপ্রাণিত। নিজের সব রকম কষ্ট ও বিপদ সহ্য করেও সে ওইসব অলীক আদর্শের ঝান্ডা উঁচু রাখতে বদ্ধপরিকর। তার সম্পর্কে তোমার কি ধারণা, বুদ্ধু? আমি বুঝতে পারছিলাম যে এবার যে কোনো মুহূর্তে সে জনসনের ওপর রাগে ফেটে পড়বে। কেন যেন আমার ইচ্ছে হলো যে তার ক্রোধের খানিকটা অংশ আমি নিজের ওপর টেনে নেই। আমি বললাম, আমার ধারণা যে সে আপনার চেয়ে অনেক মহত্তর ব্যক্তি। আপনি যাকে অলীক কল্পনা বলছেন তাই তাকে মহত্ব ও পৌরুষ দান করেছে। আপনার কোনো কল্পনা নেই, কোনো স্বপ্ন নেই, কোনো আদর্শবাদ নেই। আপনি নিঃস্ব। হিংস্র উল্লাসের সঙ্গে সে মাথা নাড়ল।
ঠিক বলেছ বুদ্ধু, একদম ঠিক বলেছ। পৌরুষ এবং মহত্বের জন্ম দেয় সেরূপ কোনো অলীক কল্পনা আমার নেই। ওর প্রচারকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমিও বলি, মরা সিংহের চেয়ে জ্যান্ত কুকুর ভালো। আমার একমাত্র নীতি হচ্ছে সুযোগ সন্ধানের নীতি, যার সাহায্যে মানুষ টিকে থাকতে পারে। এই কিলবিল করা পিণ্ডটিকে, যাকে জনসন বলে ডাকো, সে যখন আর কিলবিল করবে না, ধুলো আর ছায়ের চেয়েও বেশি কোনো মহত্ব আর যখন তার মধ্যে অবশিষ্ট থাকবে না, তখনও আমি বেঁচে থাকব। তখন আমার কণ্ঠ গর্জন করে উঠবে। একটু থেমে সে জিজ্ঞেস করল, আমি কি করতে যাচ্ছি জানো? আমি মাথা নাড়লাম। আমি আমার গর্জন করার বিশেষ অধিকার প্রয়োগ করব। আর এই মহত্বের কি হাল হয় তোমাকে তাই দেখাবো। ভালো করে লক্ষ্য করো। জনসনের কাছ থেকে পুরো ৩ গজ দূরে ছিল সে, তাও বসা অবস্থায়, ৯ ফুট। তবু চেয়ার থেকে আগে উঠে না দাঁড়িয়ে সোজা সেখান থেকে সে লাফ দিল। যেমন বসেছিল সেই উপবিষ্ট অবস্থা থেকেই একটা বন্য জন্তুর মতো, বাঘের মতো সে লাফিয়ে উঠল। বাঘের মতোই সে মাঝের জায়গাটুকু অতিক্রম করল। বৃথা জনসন সেই উন্মত্ত ক্রোধের ঝঞ্ঝাকে বাধা দেবার চেষ্টা করল। এক হাত দিয়ে সে তার তলপেট আর অন্য হাত দিয়ে মাথা বাঁচাতে চাইল, কিন্তু বাঘা লার্সেনের বজ্রমুষ্টি প্রচণ্ড শব্দ করে ঠিক মাঝামাঝি জায়গায় তার বুকের ওপর আঘাত হানল। জনসনের মুখ দিয়ে একটা অস্ফুট আর্তনাদ নির্গত হল। সে প্রায় উল্টে পড়ে যাচ্ছিল। কোনো রকমে টলতে টলতে টাল সামলে নেবার চেষ্টা করল। এরপর যে বীভৎস দৃশ্যের অবতারণা হলো, তার বিশদ বর্ণনা আমি দিতে পারব না। সে একটা জঘন্য কাণ্ড। এখনো সে কথা ভাবলে আমার শরীর গুলিয়ে ওঠে। জনসন প্রাণপণে জুঝল, কিন্তু বাঘা লার্সেনের সামনে সে কিছুই নয়। তার উপর মেয়েটোর সঙ্গে জুটেছিল। সে একটা ভয়াবহ ব্যাপার। কোনো মানুষ যে এতটা সহ্য করতে পারে, অত মার খাওয়ার পরও বেঁচে থাকতে পারে, জুঝতে পারে, তা আমি কল্পনাও করিনি। জনসন প্রাণপণে আত্মরক্ষার চেষ্টা করল, কিন্তু তার কোনো আশা ছিল না। জনসন নিজেও তা বুঝতে পেরেছিল, কিন্তু তার অন্তর্নিহিত পৌরুষের জন্যই সেই পৌরুষের রক্ষার্থে সে সংগ্রাম না করে পারেনি। আমি আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারছিলাম না। আমার মনে হলো আমি পাগল হয়ে যাব। আমি তাড়াতাড়ি ঘর থেকে ছুটে ডেকের ওপর পালিয়ে যেতে উদ্যত হলাম, কিন্তু বাঘা লার্সেন মুহূর্তের জন্য হাতের শিকারকে রেহাই দিয়ে লাফ দিয়ে আমার কাছে এসে এক ঝটকায় আমাকে কেবিনের সুদূর এক কোণায় ছুঁড়ে ফেলে দিল। কর্কশ কণ্ঠে সে বিদ্রুপ ভরে বলে উঠল, জীবনের অভিব্যক্তি বুদ্ধু, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, হয়তো আত্মার অমরত্ব সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করতে পারবে। তাছাড়া তুমি তো জানো, জনসনের আত্মাকে ব্যথা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা শুধু তার নশ্বর দেহটিকে ধ্বংস করতে পারি। মনে হলো কত শতাব্দী ধরে জনসনের ওপর সেই অত্যাচার চলল। বোধহয় 10 মিনিট। বাঘা লার্সেন আর জোহানসেন তাকে এলোপাথারি মেরে চলল। চর, ঘুষি, লাথি সমানে চলতে লাগল। পড়ে গেলে টেনে তুলে আবার তারা তাকে পেটাতে লাগল। শেষে এমন হলো যে ও চোখে অন্ধকার দেখল। নাক, মুখ আর কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ে কেবিনের অবস্থা যাচ্ছে তাই করে তুলল। তারপর ও আর উঠতে পারল না, কিন্তু তখনও তার গায়ে লাথির পর লাথি বর্ষণ করল। অবশেষে বাঘা লার্সেন বলল, ধীরে জোহানসেন, ধীরে। কিন্তু এতক্ষণে মেটের পশুমন রীতিমতো ক্ষেপে উঠেছে। বাধ্য হয়ে বাঘা লার্সেন তাকে আস্তে হাতের উল্টো পিঠে একটা চাপড় দিয়ে সরিয়ে দিল। আপাত দৃষ্টিতে মনে হলো যে সে বেশ আস্তে তাকে সরিয়ে দিল, কিন্তু জোহানসেন সজোরে দেয়ালের গায়ে মাথা ঠুকে হুমড়ি খেয়ে পড়ল। মুহূর্তের জন্য সে প্রায় অর্ধচেতন অবস্থায় মেঝের ওপর লুটিয়ে পড়ল। বোকার মতো সে চোখ পিটপিট করল। জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। বাঘা লার্সেন আমাকে লক্ষ্য করে আদেশ করল, দরজা খুলে দাও বুদ্ধু। আমি আদেশ পালন করলাম। পশু দুটো সংজ্ঞাহীন লোকটিকে একটা আবর্জনার বস্তুর মতো বাইরে টেনে হিঁচড়ে নিয়ে এসে ডেকের ওপর ফেলে দিল। সেখানে হাল ধরে বসেছিল লুই, জনসনের নৌকারই অন্য একজন মাঝি। জনসনের নাক থেকে রক্তের স্রোত বার হয়ে লুইর পা ভিজিয়ে দিল, কিন্তু লুই অচঞ্চল নির্বিকার মুখে সামনের দিকে চোখ রেখে জাহাজ চালাতে লাগল। কিন্তু একটু পরে জর্জ লিচের সম্পূর্ণ ভিন্নতর আচরণ দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম। কারো কোনো রকম নির্দেশ ছাড়াই সে উঠে এসে জনসনকে সামনের দিকে টেনে নিয়ে গেল। সাধ্যমতো তার ক্ষতস্থানগুলো ধুয়ে মুছে বেঁধে দিয়ে তার পরিচর্যা করতে লাগল। জনসনকে তখন আর জনসন বলে চেনা যাচ্ছিল না। শুধু তাই নয়, এই কয়েক মিনিটের মধ্যে তার মুখ, চোখ সব ফুলে এমন বিকৃত ও বিবর্ণ হয়ে উঠেছিল যে তাকে মানুষ বলেই আর চেনা যাচ্ছিল না। কিন্তু লিচের আচরণের কথা বলছিলাম। আমি কেবিন সাফসুত্র করে ডেকে গিয়ে দেখি যে সে ততক্ষণে জনসনের পরিচর্যা শেষ করেছে। আমি খোলা হাওয়ায় একটু শ্বাস নেবার জন্য উপরে উঠে এসেছিলাম। তাছাড়া আমার স্নায়ুও তখন অত্যন্ত পীড়িত বোধ করছিল। বাঘা লার্সেন সে সময় চুরুট খেতে খেতে গোস্টের লক পরীক্ষা করে দেখছিল।
অকস্মাৎ লিচের কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো। রাগে উত্তেজনায় তার গলা কাঁপছে। রান্নাঘরের পাশে কেবিনের কাছে সে দাঁড়িয়ে আছে। তার মুখ সাদা, বিকৃত, চোখ জ্বলছে। মুষ্টিবদ্ধ দুহাত মাথার ওপর তোলা। তার প্রথম সম্ভাষণ উচ্চারিত হলো, জাহান্নামের আগুনে পুড়ে মরো তুমি, বাঘা লারসেন। কিন্তু জাহান্নামও তোমার পক্ষে ভালো জায়গা, কাপুরুষ, খুনে, শুয়োর কোথাকার। আমি বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলাম। আর তড়িৎ ধ্বংসের জন্য আমি প্রতীক্ষা করলাম। কিন্তু বাঘা লারসেনের খেয়াল নয় যে তাকে সেই মুহূর্তে সে ধ্বংস করে। ধীরে ধীরে সে একটু এগিয়ে এসে কেবিনের কিনারায় তার কোনই ন্যস্ত করে গভীর মনোযোগের সঙ্গে কৌতূহলী চোখে উত্তেজিত লিচের দিকে তাকিয়ে থাকল। এবং ওই তরুণ ছোকরা বাঘা লারসেনের বিরুদ্ধে এমন তীব্র অভিযোগবাণী উচ্চারণ করল যা বোধহয় কেউ কোনোদিন করেনি। খালাসিরা সবাই দল বেঁধে ভীত সন্ত্রস্ত চিত্রের দৃশ্যটি দেখতে লাগল। তার গালাগালি শুনতে লাগল। শিকারীরাও তাদের আস্তানা ছেড়ে হুড়মুড় করে একধারে এসে ভিড় করল। লিচের প্রচণ্ড গালাগালি শুনতে শুনতে কিন্তু তাদের মুখ থেকে সমস্ত কৌতুকের চিহ্ন অন্তর্হিত হলো। ছোকরার দুঃসাহস দেখে তারাও ভয় পেয়ে গেল। জ্যান্ত কোনো প্রাণী যে বাঘা লারসেনের সামনে দাঁড়িয়ে এরকম আচরণ করতে পারে তা সম্ভব বলে বিশ্বাস হলো না। নিজের কথা বলতে পারি যে আমি অবাক হয়ে সবিস্ময়ে ভাবছিলাম যে এভাবেই বোধহয় অজেয় অমরত্বের শিখা রক্তমাংসের সকল প্রকার ভীতি ও বাধা বিপত্তি অতিক্রম করে জেগে ওঠে। এই অনুপ্রেরণার বলেই বোধহয় অতীত দিনের নবী ও পয়গম্বরদের বজ্রকণ্ঠ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠত। সে কি প্রচণ্ড অভিযোগ আর তিরস্কার! বাঘা লারসেনের আত্মাকে সে উলঙ্গ করে মানুষের চরম ঘৃণায় অভিষিক্ত করল। ঈশ্বরের সকল রকম অভিশাপ সে ভিক্ষা করল, তার উপর বন্যার মতো বর্ষণ করল। তার তিরস্কারের অভূতপূর্ব তীব্রতা মধ্যযুগের ক্যাথলিক চার্চের অভিযোগ আর বহিষ্করণের দিনগুলো স্মরণ করিয়ে দিল। তার ক্রোধ প্রায় উন্মত্ততায় পর্যবসিত হয়েছিল। ঠোঁটের কোণে ফেনা জমে গেছে, গলার ঘর ঘর ধ্বনি উঠছে, মাঝে মাঝে দম বন্ধ হয়ে কথা আটকে যাচ্ছে। আর ওদিকে এইসব কিছুর মধ্যে দিয়ে বাঘা লারসেন তার দু কনুয়ে ভর দিয়ে প্রশান্ত চিত্তে গভীর কৌতূহলের সঙ্গে লিজকে লক্ষ্য করছে। কিলবিল করা জীবনের এই উদ্দাম চাঞ্চল্য, এই ভয়ঙ্কর বিদ্রোহ, বস্তুর প্রতি এই দুঃসাহসিক অবজ্ঞা তাকে যেন কিছুটা বিভ্রান্ত এবং সেই সঙ্গে গভীরভাবে কৌতূহলী করে তুলেছে। আমরা সবাই ভাবছিলাম যে যে কোনো মুহূর্তে বাঘা লারসেন ঝাঁপিয়ে পড়ে লিজের জীবনাবসান ঘটিয়ে দেবে। কিন্তু তার খামখেয়ালি প্রকৃতি সে পথ মারালো না। তার চুরুটের আগুন নিভে গেল, তবু সে তেমনি স্থির অচঞ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে ওকে দেখতে লাগল। লিচ ততক্ষণে অসহায় ক্রোধের প্রাবল্যে একেবারে চরম উত্তেজনার শিখরে আরোহণ করেছিল। তার গলার সমস্ত শক্তি দিয়ে সে চিৎকার করছিল, শুয়োর, শুয়োর, শুয়োর কোথাকার! নেমে আসছিস না কেন তুই? কেন আমাকে খুন করছিস না? আয়, মেরে ফেল আমাকে, আমি ভয় করি না। তোকে বাধা দেবার কেউ নেই। আয়, মার আমাকে। তোর ফাঁদে পড়ে থাকার চাইতে মরে যাও হাজার গুণে ভালো। কি হলো বেটা কাপুরুষ? আয়, খুন করে ফেল আমাকে, খুন করে ফেল। অবস্থা যখন এই রকম, ঠিক তখনই টমাস মাগ্রিজের খ্যাপা জীবন তাকে সেখানে টেনে নিয়ে এলো। এতক্ষণ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সে লিচের গালাগাল শুনছিল। এবার সে কিছু আবর্জনা রেলিংয়ের ওপর দিয়ে ছুঁড়ে ফেলবার ছল করে বাইরে বেরিয়ে এলো। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল লিচের অবধারিত ধ্বংস প্রত্যক্ষ করা। মুখে একটা তোষামোদের হাসি ফুটিয়ে সে বাঘা লারসেনের মুখের দিকে তাকালো। কিন্তু বাঘা লারসেন যেন তাকে চোখেই দেখল না। অবশ্য বাবুর্চিকে সেজন্য কিছুমাত্র লজ্জিত দেখা গেল না। সেও ছিল একটা আস্ত পাগল। লিচের দিকে ফিরে বাবুর্চি বলল, আহা, কথার কি ছিরি! এইবার লিচের ক্রোধকে আর অসহায় মনে হলো না। উপযুক্ত পাত্র এখন হাতের কাছে পাওয়া গেছে এবং এতদিন পরে এই প্রথমবারের মতো বাবুর্চি তার ছুরি ছাড়া ডেকে পা দিয়েছে। ওর মুখের কথা শেষ হতে না হতেই লিচ তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল। তিনবার সে কোনো মতে উঠে দাঁড়িয়ে রান্নাঘরের ভেতরে ঢুকবার প্রয়াস পেল, কিন্তু তিনবারই লিচ তাকে ঘুষি মেরে মাটিতে শুইয়ে ফেলল। বাবুর্চি আর্তনাদ করে উঠল, কে আছো, বাঁচাও! ওকে সরাও আমার বুকের ওপর থেকে। কই, কেউ সরালে না ওকে? শিকারীরা এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাঁচল। স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা সশব্দে হেসে উঠল। ট্রাজেডির ছায়া এতক্ষণে অপসারিত হয়েছে। এবার কৌতুক নাট্যের পালা শুরু হলো। খালাসিরা নির্ভয়ে সামনে ভিড় করে এগিয়ে গেল। লিচের হাতে বাবুর্চির কি হাল হয় সবাই তা দেখতে উৎসুক। এমনকি আমার বুকের মধ্যেও যেন একটা খুশির তরঙ্গ উচ্ছ্বসিত হয়ে উঠল। টমাস মাগ্রিসকে লিচ বেদম মার দিল। নৃশংসতায় তা জনসনের মারের চাইতে খুব কম নয়। তবু স্বীকার করছি, আমি এতে আনন্দিত বোধ করেছি। কিন্তু বাঘা লারসেনের মুখের ভাবে বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না। তার দাঁড়াবার ভঙ্গির পর্যন্ত কোনো পরিবর্তন হলো না।
সে তেমনি পরম কৌতূহল ভরে সব লক্ষ্য করতে লাগলো। তার আপাত দৃষ্টিতে সুনিশ্চিত প্রত্যয় সত্ত্বেও মনে হলো সে যেন জীবনের এই ক্রীড়া ও গতিময়তার মধ্যে আরো বেশি কিছু একটা আবিষ্কার চায়। জীবনের এই উন্মত্ত আকুপাকুর মধ্যে এমন একটা কিছু খুঁজে পেতে চায় যা এতদিন তার হাত এড়িয়ে পালিয়ে গেছে, কোনো রহস্যের চাবিকাঠি, যার মাধ্যমে সবকিছু হয়তো স্বচ্ছ, সরল, সহজবোধ্য হয়ে উঠবে। কিন্তু সে কি মার? আমি বাঘা লার্সেনের কেবিনে যে দৃশ্য দেখেছিলাম, এখানেও প্রায় তার পুনরাবৃত্তি দেখতে পেলাম। বাবুর্চি বৃথা সেই উন্মত্ত বালকের রোষের হাত থেকে রক্ষা পাবার চেষ্টা করল। বৃথা সে কেবিনে আশ্রয় নেবার চেষ্টা করল। হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে টেনে টেনে সে বারবার কেবিনের মধ্যে ঢুকতে চেষ্টা করল, আর লিচ বারবার তাকে ঘুষি মেরে সরিয়ে দিল। আশ্চর্য দ্রুততার সঙ্গে তার উপর কিলচর ঘুষি বর্ষিত হতে লাগল। লাথির পর লাথি মেরে তাকে পর্যুদস্ত করে ফেলা হলো। শেষে জনসনের মতোই সে অসহায়ভাবে ডেকের ওপর পড়ে রইল। কেউ বাধা দিল না, কেউ এগিয়ে এলো না। লিজ ইচ্ছা করলে তাকে মেরে ফেলতে পারত, কিন্তু তার প্রতিহিংসা ততক্ষণে চরিতার্থ হয়েছে। তার ভুল উণ্ঠিত শত্রুকে ফেলে রেখে সে আবার সামনের দিকে এগিয়ে গেল। মার্গ্রিস ডেকের ওপর পড়ে পড়ে কুকুর ছানার মতো কুই কুই করে গোঙাতে লাগলো। কিন্তু এ দুটি ঘটনা শুধু দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। বিকালের দিকে স্মোক আর হেন্ডারসনের মধ্যে ঝগড়া বাঁধল। ওদের আস্তানার দিক থেকে গুলিগোলার আওয়াজ ভেসে এলো। তারপর দেখা গেল বাকি 4 জন শিকারী ছুটে ডেকের ওপর বেরিয়ে এসেছে। শিকারীদের আস্তানা থেকে বারুদের গন্ধভর্তি কালো ধোঁয়ায় পুঞ্জ ভেসে এলো, আর বাঘা লার্সেনকে দেখা গেল তার মধ্যে দিয়ে ওদিকে দ্রুত ছুটে যাচ্ছে। একটু পরেই মারামারি আর ঘুষাঘুষির শব্দ আমাদের কানে এলো। স্মোক আর হেন্ডারসন দুজনেই আহত হয়েছে। বাঘা লার্সেন দুজনকেই কয়েক ঘা করে লাগিয়ে দিল। শিকারের মৌসুম শেষ হবার আগে তার নির্দেশ অমান্য করে নিজেদের এইভাবে পঙ্গু করার জন্য দুজনকেই সে শাস্তি দিল। ওদের দুজনের আঘাত বেশ গুরুতর হয়েছিল, তাই ওদেরকে 2-4 ঘা দেবার পরেই সে কোনো রকমে তাদের ওপর অস্ত্রোপচার করল, তাদের ক্ষতস্থান বেঁধে দিল। আমি তার সহকারী রূপে কাজ করলাম। সে ছুরি দিয়ে কাটাকুটি করল, খুঁচিয়ে ময়লা পরিষ্কার করল। কোনো রকম অজ্ঞান বা অসাড় করা ছাড়াই মোটা হাতে এই চিকিৎসার কাজ চলল। করা উইস্কিতে চুমুক দিতে দিতে স্মোক আর হেন্ডারসন সব যন্ত্রণা সহ্য করল। তারপর রাতের প্রথম প্রহরের পাহারার সময় জাহাজের খালাসিদের এলাকায় গোলমাল শুরু হলো। কান কথা লাগানো আর নালিশ করার জন্যে জনসন পিটুনি খেয়েছিল। সেই ব্যাপারকে কেন্দ্র করে এবার খালাসিদের মধ্যে মারামারি শুরু হলো। সেই রাতের হইচই আর পরদিন খালাসিদের ক্ষতবিক্ষত চেহারা দেখে বোঝা গেল যে একদল আরেক দলকে বেশ উত্তম মধ্যম প্রহারের ব্যবস্থা করেছে। রাতের দ্বিতীয় প্রহরের সময় জোহানসেন এবং শিকারী ল্যাটিমারের সঙ্গে সংঘর্ষ বাঁধল। ল্যাটিমার জোহানসেন সম্পর্কে কি কটূক্তি করেছিল, সারা রাত সে যে ঘুমের মধ্যে বিড়বিড় করে সে সম্বন্ধে কি যেন বলেছিল, সেই থেকেই ঝগড়া আর মারামারি। শেষ পর্যন্ত জোহানসেনকে পিটিয়ে কাবু করলেও সারা রাত ঘুমের মধ্যে আবার সেই ঝগড়া আর মারামারির পুনরাভিনয় করে সে শিকারীদের কাউকে ঘুমোতে দেয়নি। আর আমি নিজে যেন দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কাটালাম। একটা হৃদয়হীন নিষ্ঠুরতার বন্যা যেন সবাইকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। পাগলের মতো খেপে গিয়ে একে অন্যকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিতে চেষ্টা করেছিল ওরা। নিঃশেষে ধ্বংস করে ফেলতে চেয়েছিল। আমার সমস্ত মন আর স্নায়ু এই বিভৎসতায় সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছিল। মানুষের এই জান্তব দিকটির সঙ্গে ইতিপূর্বে আমার কোনোদিন বিশেষ পরিচয় ঘটেনি। বস্তুতপক্ষে জীবনে শুধু বুদ্ধি ও মননশীলতার দিকটির সঙ্গেই আমি পরিচিত ছিলাম। হৃদয়হীনতার অভিজ্ঞতা যে আমার ছিল না তা নয়, কিন্তু সে হৃদয়হীনতা বুদ্ধি ও মনোজগতের। ছাত্রজীবনে কোনো কোনো অধ্যাপকের নিষ্ঠুর মন্তব্য, চার্লি ফুরুসেতের তীব্র শ্লেষ আর ব্যঙ্গোক্তি, আর বিবলোর সঙ্গী সাথীদের বিদ্রুপভরা হাসি কৌতুক, ব্যাস ওই পর্যন্ত। কিন্তু মানুষ যে রাগ আর প্রতিশোধের নেশায় এইভাবে মারামারি কাটাকাটি করতে পারে সে কথা আমি কোনোদিন ভাবিনি। তাই সমস্ত ব্যাপারটা আমার কাছে নতুন ও ভয়ঙ্কর বলে মনে হলো। নিজের বাঙ্কে অস্থিরভাবে ছটফট করতে করতে সারা রাত আমি যেন একটার পর একটা বীভৎস দুঃস্বপ্নের মধ্যে কাটালাম। আমার মনে হলো অনর্থক আমাকে ওরা চিরকাল খুকি ভ্যান উইডেন বলে ডাকেনি। জীবনের উড়ো বাস্তব দিক সম্পর্কে আমি সত্যিই ছিলাম সম্পূর্ণ অজ্ঞ। তিক্ত অন্তরে আমি হেসে উঠলাম। আমার মনে হলো নিজের জীবন দর্শনের চাইতে বাঘা লার্সেনের দর্শনের মধ্যেই আমি যেন জীবনের একটা অধিকতর সঙ্গত মানে খুঁজে পেলাম, এবং নিজের ভাবধারা সম্পর্কে সচেতন হওয়া মাত্র আমি ভয় পেলাম। আমার চারপাশের নিষ্ঠুরতা অনিবার্যভাবে বোধহয় আমার মনের ওপর একটা ক্ষতিকর প্রভাব বিস্তার করছিল। জীবনের মধ্যে যা কিছু শ্রেষ্ঠতম, যা কিছু উজ্জ্বলতম, তাকে যেন তা ধ্বংস করতে উদ্যত। আমার সমস্ত যুক্তি চিৎকার করে বলতে চাইল যে মার্গ্রিজের এই অমানসিক মার খাওয়া একটা অন্যায়।
কিন্তু আমার অন্তরাত্মা যেন ব্যাপারটায় উৎফুল্ল হয়ে উঠল। কিছুতেই আমি তা রোধ করতে পারলাম না। আমার অপরাধবোধ সম্পর্কে সচেতন হয়েও আমি উন্মত্ত আনন্দে হেসে উঠলাম। আমি আর হামফ্রি ভ্যান উইডেন ছিলাম না, গোস্টের কেবিন বয় বুদ্ধতে পরিণত হয়েছি। বাঘা লার্সেন আমার কাপ্তান, টমাস মাগ্রিস এবং অন্যান্যরা আমার সঙ্গী সাথী। তাদের গায়ে যে ছাপ পড়েছে, আমার গায়েও তার ছোঁয়াচ লেগেছে।